হ্যালো স্টুডেন্টস, গুড আফটারনুন এভরিবডি। প্রত্যেকে গুড আফটারনুন। চলো, আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইংলিশ পেডাগোগির খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক, যেটার নাম হচ্ছে সিটেট ফেব্রুয়ারি 2011। আমি কিন্তু রেগুলার তোমাদেরকে সিটেটের সলিউশনগুলো ভালো করে দেওয়ার চেষ্টা করছি, কারণ এগুলোর কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার থাকলে তোমরা যে কোনো প্রশ্নের আনসার তোমরা ইজিলি কিন্তু করতে পারবে। তো আজকে যেটা আমরা আলোচনা করব সিটেট ফেব্রুয়ারি 2011। প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমাদের ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ক্লাসগুলো করে নিও। ঠিক আছে, প্রত্যেকে লাইক করে দাও আর প্রত্যেকে আমার সঙ্গে আনসার করার চেষ্টা করবে, কেউ মিস করবে না। প্রত্যেকটা আনসার নিজেরা করার চেষ্টা করো, তারপর আমি বলে দেবো তোমাদেরকে কিভাবে করতে হবে। ওকে, প্রত্যেকে লাইক করে দাও। চলো চলো ফার্স্ট কোশ্চেন আনসার করো প্রত্যেকে। প্রথম কোশ্চেনে বলছে যে রিয়া ইজ আনএবল টু প্রোনাউন্স দ্য ওয়ার্ডস স্মাইল অ্যান্ড স্কুল। তো দুটো শব্দ রয়েছে, একটা হচ্ছে কি স্মাইল আর একটা শব্দ রয়েছে কি স্কুল। এই দুটো শব্দ রিয়া কিন্তু সঠিকভাবে উচ্চারণ করতে পারছে না, ক্লিয়ারলি উচ্চারণ করতে পারছে না। অ্যাজ এ টিচার, তুমি একজন শিক্ষক হিসাবে তুমি কি করবে? বোঝা গেল প্রশ্নটা, যে তোমার ক্লাসরুমের একজন শিক্ষার্থী রয়েছে, সে কিন্তু সঠিকভাবে দুটো শব্দ উচ্চারণ করতে পারছে না। তো তুমি একজন শিক্ষক হিসাবে তোমার করণীয় কি? দেখো, অপশন এ কি বলছে, মেক রিয়া রিপিট দ্য ওয়ার্ডস ম্যানি টাইম। তুমি রিয়াকে বলবে ওই শব্দটি বারবার রিপিটেড করতে। অপশন নাম্বার 2 বলছে মেক রিয়া আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অ্যান্ড সাউন্ড প্যাটার্ন অ্যান্ড গেট দ্য ক্লাস as a whole to listen to these words through an audio visual medium। দেখো, এই বড় অপশনটাতে কি রয়েছে তোমাদেরকে একটা আমি কথা বলি। ইংলিশ পেডাগজি যখন তোমরা পারছো না, কোনো কিছু বুঝতে পারছো না, তখন তোমরা দেখবে যে লাইনটা সব থেকে বড় সেটা আনসার করে দেবে। 90% সেটাই আনসার হয়ে যায়। বোঝা গেল? দেখো এখানে দেখো, সবগুলোর ক্ষেত্রে অপশন নাম্বার 2 কিন্তু সব থেকে বড়, তাই অপশন নাম্বার 2 কিন্তু এখানে কারেক্ট আনসার। আমি যদি কিছু বুঝতে না পারি, কিন্তু আমি এখানে তোমাদের বুঝিয়ে দেব। দেখো কি বলছে, এখানে বলছে মেক রিয়া আন্ডারস্ট্যান্ড। তাহলে তোমাকে কি করতে হবে? রিয়াকে বোঝাতে হবে। মেক রিয়া আন্ডারস্ট্যান্ড, রিয়াকে বোঝাতে হবে দ্য মিনিং। ওই যে শব্দগুলো, ওই যে স্কুল এবং ইসমাইল, এই শব্দগুলোর অর্থ কী সেটাকে ভালো করে বোঝাতে হবে। অ্যান্ড সাউন্ড প্যাটার্ন, ওই যে সাউন্ডের, ওই যে শব্দের যে প্যাটার্নটা রয়েছে সেটাও তোমাকে বোঝাতে হবে। অ্যান্ড গেট দ্য ক্লাস অ্যাজ এ হোল, এবং সমগ্র ক্লাসকে, শুধু রিয়াকে নয়, সমগ্র ক্লাসকে কি বলবে? টু লিসিন, শুনতে বলবে। টু দিস ওয়ার্ডস, এই শব্দগুলিকে তুমি ভালো করে প্রত্যেকটা স্টুডেন্টকে শুনতে বলবে। কিসের মাধ্যমে? সেটা হচ্ছে অডিও ভিজুয়াল এডসের মাধ্যমে, যেমন কম্পিউটার হতে পারে, বিভিন্ন টিভি হতে পারে, এগুলোর মাধ্যমে শিক্ষার্থীদেরকে তুমি সেগুলো শুনতে বলবে। নেক্সট 3 নাম্বার কী বলছে দেখো, হিউমিলেট রিয়া বাই আইসোলেটিং হার অ্যান্ড আস্কিং হার টু রিপিট দ্য ওয়ার্ডস। হিউমিলেট কথার মানে কি? হিউমিলেট কথার অর্থ হচ্ছে তাকে তিরস্কার করা, অপমান করা, বকাঝকা করা। তাহলে রিয়াকে তুমি কখনোই বকাঝকা করবে না, কারণ এটা নেগেটিভ মূলক জিনিস। তাহলে অপশন 3 হবে না। অপশন নাম্বার 4, আস্কিং দ্য ইন্টায়ার ক্লাস, তুমি পুরো ক্লাসরুমটাকে জিজ্ঞাসা করবে টু রিপিট, বা তুমি এখানে বলবে, জিজ্ঞাসা করা নয়, এখানে তুমি তাদেরকে বলবে, কি বলবে? যে রিপিট দ্য ওয়ার্ডস, এই যে ওয়ার্ডস দুটো রয়েছে সেই ওয়ার্ডস দুটো বারবার রিপিট করতে। অ্যান্ড অ্যাপ্রিসিয়েটিং রিয়া হোয়েন সি রিপিটস দেম কারেক্টলি, এবং যখন সেই শব্দগুলো রিয়া সঠিকভাবে উচ্চারণ করতে পারবে তখন তুমি তাকে প্রশংসা করবে। এটা কি সঠিক হলো? কখনই না। তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার 2। ক্লিয়ার আছে সবার? চলো নেক্সট দেখো। নেক্সট কোশ্চেন বলছে ললিতা এ টিচার অফ ইয়ং লার্নার্স। তাহলে ললিতা হচ্ছে একটা ইয়ং লার্নার্স। প্রোভাইড দেম উইথ অপরচুনিটি টু প্লে উইথ ক্লে ওয়াটার স্যান্ডস শো অ্যাজ টু। মানে এখানে কি বলছে দেখো, ললিতা হচ্ছে একজন শিক্ষিকা, সে তার ছাত্রছাত্রীদের কি করেছে দেখো, তার ছাত্রছাত্রীদের অপরচুনিটি, সুযোগ দিয়েছে। কিসের সুযোগ? টু প্লে মানে খেলা করতে, উইথ ক্লে মানে কাদা মাটি নিয়ে তাদেরকে খেলা করার একটি সুযোগ করে দিয়েছে। বোঝা গেল? কাদা মাটি এবং জল নিয়ে খেলা করার একটি সুযোগ করে দিয়েছে। এটির মাধ্যমে সে কি করতে চাইছে? অপশনগুলো দেখো, বিল্ড ফাইন মোটর স্কিল স্পেশালি অফ দ্য ফিঙ্গার্স অ্যান্ড থাম। শিক্ষক মহাশয় বা শিক্ষিকা এর মাধ্যমে ওই যে ললিতা নামে যে শিক্ষার্থী রয়েছে তার যে ফাইন মোটরগুলো রয়েছে সেই ফাইন মোটরের ডেভেলপমেন্ট করতে চাইছে। অপশান নাম্বার 2, এনকারেজ প্লে উইথ নো আদার অবজেক্ট।
এনকারেজ মানে উৎসাহিত করা, প্লে, এনকারেজ প্লে মানে শিক্ষার্থীদেরকে খেলার প্রতি উৎসাহিত করতে চাইছে উইথ নো আদার অবজেক্ট, মানে এইগুলি ছাড়া অন্য কোনো খেলার জিনিস নেই, এগুলো নেই, তোমাদেরকে খেলতে হবে, এরকম কিছু। অপশান নাম্বার 3 বলছে প্লিজ দেম অ্যান্ড মেক দেম হ্যাপি, মানে প্লিজ মানে এখানে তাদেরকে সান্ত্বনা দেওয়া বলতে পারে, আনন্দ দেওয়া যেতে পারে, বলা যেতে পারে, ঠিক আছে। প্লিজ দেম অ্যান্ড মেক দেম হ্যাপি, তুমি তাদেরকে খুশি করতে চাইছো। অপশান নাম্বার 4 ডার্টি দেয়ার হ্যান্ডস সো দ্যাট দে মে লার্ন ওয়াশ হ্যান্ড, মানে তুমি তাদেরকে ডার্টি দেয়ার হ্যান্ডস মানে তাদের হাতটাকে নোংরা করাতে চাইছো যাতে তারা হাত কিভাবে ধুতে হয় শিখতে পারে। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশান নাম্বার 2, অপশান নাম্বার 1 হবে কারেক্ট। অর্থাৎ তুমি এটার মাধ্যমে শিক্ষার্থীদের যে ফাইন মোটর যে স্কিলগুলো রয়েছে, ফাইন মোটর রয়েছে আর একটা রয়েছে গ্রস মোটর। তাহলে গ্রস মোটর কোনগুলো? যেমন হাঁটা চলা, দৌড়ানো, তারপর সাইকেল চালানো, এগুলো সবই কিন্তু গ্রস মোটর অ্যাক্টিভিটি। আর ফাইন মোটর কোনগুলো? যেমন হাতের কোনো কাজ করা, সূচে ধাগা ভরা, তবলা বাজানো, হারমোনিয়াম বাজানো, ঠিক আছে, কোনো কিছু লেখা, এগুলো হচ্ছে সবই কিন্তু ফাইন মোটর স্কিলের মধ্যে পড়ছে। তাই যখন কোনো শিক্ষার্থীকে তুমি কাদা নিয়ে কোনো কিছু করতে বলবে, তার মানে কি? সে কাদা দিয়ে বিভিন্ন পুতুল তৈরি করার চেষ্টা করবে, বিভিন্ন থালাবাটি তৈরি করার চেষ্টা করবে, তার মানে হচ্ছে সে ফাইন মোটর স্কিলকে ডেভেলপ করার চেষ্টা করছে। অপশান নাম্বার এ। চলো নেক্সট কোশ্চেন দেখো, পরের কোশ্চেনে কী বলা হয়েছে দেখো, দ্য স্পোকেন স্কিল ইন এ ল্যাঙ্গুয়েজ টিচিং ক্লাসরুম ক্যান বি ডেভেলপ থ্রু, তোমার ক্লাসরুমে তুমি শিক্ষার্থীদের স্পোকেন স্কিল মানে যে কথন দক্ষতা তুমি কিভাবে বাড়াতে চাইছো, শিক্ষার্থীদের কথন দক্ষতা তুমি কিভাবে ডেভেলপ করবে। দেখো অপশান নাম্বার এ বলছে ইংগেজিং দ্য স্মল টক, ইংগেজ মানে কি? কোনো শিক্ষার্থীদেরকে ইংগেজ করা মানে পার্টিসিপেট করা, মানে অংশগ্রহণ করা, বোঝা গেল? তাহলে ইংগেজিং ইন এ স্মল টক অ্যাজ কনফিডেন্ট অ্যাগ্রেসিভ লার্নার, তাহলে কি করছি দেখো, ওই যে কনফিডেন্ট এবং অ্যাগ্রেসিভ মানে যেটা উত্তেজিত ছেলে মেয়ে রয়েছে তাদেরকে তুমি কি করবে, একটা যেখানে কথোপকথনের তুমি ধরো একটা এনভায়রনমেন্ট তৈরি করছো, সেখানে তাদেরকে কথোপকথনের সুযোগ করে দেবে। অপশান নাম্বার 2 ইমোশনালি কানেক্টিং উইথ লার্নার্স, তুমি শিক্ষার্থীদেরকে ইমোশনালি মানে অনুভূতির সঙ্গে কানেক্ট করবে। অপশান নাম্বার 3 ইনেবলিং অ্যাক্টিভিটি উইথ এ ফোকাস অন কনভারসেশন স্কিল লিডিং টু কমিউনিকেটিভ কম্পিটেন্স। অপশান নাম্বার 3 কী বলছে দেখো, ইনেবলিং অ্যাক্টিভিটি, তুমি তাদের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি দেবে, বিভিন্ন কর্ম দেবে, উইথ ফোকাস অন কনভারসেশন, যেগুলি ফোকাস করবে কিসের ওপরে? কনভারসেশন মানে কথোপকথন। দেখো এখানে যেহেতু বলেছে যে তোমার স্পোকেন স্কিল আমরা কিসের মাধ্যমে ডেভেলপ করব? অবশ্যই কনভারসেশন। তাহলে এখানে সঠিক আনসার কী হবে বুঝতে পেরেছো? অপশান নাম্বার 4 গ্রুপ অ্যাক্টিভিটি হোয়ার লার্নার্স ক্যান টক ইন হুইচ ইভার ল্যাঙ্গুয়েজ দে উড লাইক টু, তো তুমি এমন একটা অ্যাক্টিভিটি করে দিলে শিক্ষার্থীরা যা বলতে চাইছে সেটা তারা মন খুলে বলতে পারবে। দেখো এখানে অপশান 4ও কারেক্ট, অপশান 3ও কারেক্ট, কিন্তু সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অপশান নাম্বার 3, বোঝা গেল? অপশান নাম্বার 3 হবে এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ এখানে তারা কনভারসেশন করতে পারছে, কথোপকথন করতে পারছে, তার সঙ্গে তারা কিন্তু কমিউনিকেট করতে পারছে, অর্থাৎ মনের ভাব তারা আদান প্রদান করতে পারছে। তো এখানে সঠিক আনসার অপশান নাম্বার 3। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কী বলছে ভালো করে দেখো কোশ্চেনটা। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে ঋতু ওফেন মেক ইরর, ঋতু নামে একটি মেয়ে রয়েছে অর্থাৎ শিক্ষার্থী রয়েছে, অফেন মানে সে প্রায় কী করে, মেক ইরর সে মাঝে মধ্যেই বা প্রায় সে ভুল করে, ইন সাবজেক্ট ভার্ব কনকর্ড মানে সাবজেক্ট এবং ভার্ব যে কোথায় বসাতে হবে সেগুলো কিন্তু ঠিকঠাক করতে পারে না, সে কিন্তু বেশিরভাগই ক্ষেত্রে ভুল করে ফেলে। দ্য টিচার ক্যান হেল্প হার বাই, একজন শিক্ষক হিসেবে তুমি তাকে কিভাবে সাহায্য করবে, বোঝা গেল প্রশ্নটা? অপশান এ বলছে টেকিং আপ ম্যানি এক্সাম্পল ফর দ্য এন্টায়ার ক্লাস অ্যান্ড পেইং স্পেশাল অ্যাটেনশন টু ঋতু, তো তুমি ক্লাসরুমে কী করবে, অনেক বেশি এক্সাম্পল দেবে, এই যে সাবজেক্ট এবং ভার্ব রিলেটেড তুমি বিভিন্ন ধরনের এক্সাম্পল দেবে, বিভিন্ন ধরনের উদাহরণ দেবে, আর বিশেষ করে রিয়ার প্রতি তুমি একটু বেশি ফোকাস করবে, কারণ রিয়া ম্যাক্সিমাম ভুলটা করে। অপশান নাম্বার 2 বলছে এক্সপ্লেনিং টু হার দ্য রুলস অফ গ্রামার, তুমি তাকে গ্রামার যে রুলসগুলো রয়েছে সেগুলো এক্সপ্লেন করবে। অপশান নাম্বার 3 আস্কিং ঋতু টু লার্ন দ্য রুলস অ্যান্ড স্কোল্ডিং হার, তুমি আক্স মানে তাকে জিজ্ঞাসা করবে, ঋতুকে তুমি বলবে বা জিজ্ঞাসা করবে, টু লার্ন মানে শিখতে বলবে, বোঝা গেল? আস্কিং ঋতু, তুমি ঋতুকে বলবে টু লার্ন মানে শিখতে, দ্য রুলস অ্যান্ড গ্রামার রুলটি শিখতে বলবেন, অ্যান্ড স্কোল্ডিং হার, স্কোল্ডিং কথার অর্থ হচ্ছে বকাঝকা করা, তাকে অপমানিত করা, তুমি কখনোই সেটা করবে না।
অপশন নাম্বার 4, আস্কিং ঋতু টু রাইট দ্য রুলস 10 টাইমস ইন হার নোটবুক। কখনোই কোনো শিক্ষার্থীকে তুমি বলবে না যে এটা তুমি ভুল করেছো, 10 বার লেখো, 5 বার লেখো, 100 বার লেখো, এটা কখনোই তুমি করবে না। তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার এ, যে তুমি ঋতুকে বিভিন্ন উদাহরণ দেবে, শুধু ঋতুকে নয়, ক্লাসের প্রত্যেকটা ছেলে মেয়েকে এই ভার্ব এবং সাবজেক্টের ওপরে অনেক বেশি এক্সাম্পল দেবে এবং বিশেষ করে ঋতুর প্রতি তুমি একটু ফোকাস করবে। অপশন নাম্বার এ। চলো নেক্সট কোশ্চেন দেখো, হাউ উইল এ টিচার বেস্ট টিচ রাইটিং স্কিল টু ক্লাস। তো তুমি একজন শিক্ষক হিসাবে ক্লাসরুমে কিভাবে রাইটিং স্কিলকে শেখাবে? অপশন এ বলছে বাই ব্রেন স্টর্মিং আইডিয়া অ্যান্ড আস্কিং স্টুডেন্ট টু রাইট ইন দেয়ার ওন ওয়ার্ডস। তুমি শিক্ষার্থীদেরকে ব্রেন স্টর্মিং করতে বলবে। ব্রেন স্টর্মিং মানে বোঝো, ধরো তুমি ক্লাসরুমে প্রবেশ করলে, ক্লাসরুমে গিয়ে বললে শিক্ষার্থীদের, শোনো তোমাদেরকে আমি একটা কথা বলছি, তোমরা লিখবে, 3 মিনিট সময় থাকবে, তো তোমরা বড় হয়ে কি হতে চাও? মাত্র 3 মিনিট সময় আছে, লিখো। প্রত্যেকটা শিক্ষার্থী দেখো কোনোদিন তারা ভাবেনি যে তারা বড় হয়ে কি করতে চায়, তারা কিন্তু 3 মিনিটের মধ্যে তারা ভেবে কিন্তু লিখবে। এই যে তাৎক্ষণিকভাবে ব্রেনের মধ্যে একটা আন্দোলন বা ব্রেনের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করতে চাইছো, এটাকে বলছে কি ব্রেন স্টর্মিং। তাহলে ব্রেন স্টর্মিং করবে এবং তাদের মনের মধ্যে যেটা আছে, অর্থাৎ তাদের যে ওন ওয়ার্ড মানে কি নিজের ভাষা, সেটাকে লিখতে বলবে। অপশন নাম্বার 2, বাই আস্কিং স্টুডেন্ট টু রাইট নিটলি। তুমি তাদেরকে সুন্দরভাবে কিছু লিখতে বলবে। অপশন নাম্বার 3, থ্রো ডিকটেশন, তাদেরকে তুমি ডিকটেশন দেবে বা শ্রুতি লিখন দেবে। অপশন নাম্বার 4, বাই আস্কিং স্টুডেন্ট টু লার্ন আর্টিকেল অ্যান্ড রিরাইট দেম। তুমি শিক্ষার্থীদেরকে কোনো একটা আর্টিকেল দেবে এবং সেটি তুমি তাদেরকে পুনরায় লিখতে বলবে। কী হবে অ্যান্সার? একদম সঠিক, অপশন নাম্বার এ। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো, ইন এ ডাইভার্স ক্লাসরুম লার্নার্স ফাইন্ড ইট ডিফিকাল্ট টু স্পিক অ্যান্ড রাইট গুড ইংলিশ অ্যান্ড অফেন ল্যাপস ইনটু দেয়ার মাদার টাং বিকজ। ভালো করে প্রশ্নটা বোঝো, তাহলে কিন্তু ক্লিয়ারলি তুমি সব কিছু বুঝতে পারবে। এখানে বলছে ইন এ ডাইভার্স ক্লাসরুম। ডাইভার্স ক্লাসরুম মানে কি? বৈচিত্র্যময় শ্রেণীকক্ষ, ঠিক আছে? তাহলে বৈচিত্র্যময় শ্রেণীকক্ষে দ্য লার্নার্স ফাইন্ড ইট ডিফিকাল্ট, বিভিন্ন শিক্ষার্থী রয়েছে যারা কিন্তু এই সমস্যার সম্মুখীন হয়। কোন সমস্যার? যে রাইট এ গুড ইংলিশ, তারা ভালো ইংরেজি লিখতে গিয়ে অফেন ল্যাপস ইনটু দেয়ার মাদার টাং, তারা ইংরেজি লিখতে লিখতে গিয়ে কিন্তু বাংলা কথা বা বাংলা জিনিস লিখে ফেলে। আমরা দেখবে অনেক সময় ইংরেজিতে কথা বলার চেষ্টা করি, ইংরেজিতে কথা বলতে বলতে আবার বাংলা ব্যবহার করে ফেলি, তাই না? বাংলা ইংলিশ হয়ে যায় আমাদের। বা হিন্দিতে কথা বলতে বলতে আবার আমরা ইংলিশ মানে বাংলা ব্যবহার করে ফেলি, এরকম প্রবলেম হয়। কারণটা কি? দে আর নট মোটিভেটেড টু লার্ন, তাদেরকে ভালো করে শেখার জন্য মোটিভেট করা হয়নি। অপশন নাম্বার 2, দে ল্যাক এনাফ কম্পিটেন্স অ্যান্ড দ্য স্ট্রাকচার অফ দ্য টু ল্যাঙ্গুয়েজ আর ডিফারেন্ট, তাদের মধ্যে একটা ধারণা নেই যে দুটো ল্যাঙ্গুয়েজ রয়েছে, তাদের যে ডিফারেন্স রয়েছে, তাদের যে স্ট্রাকচার আলাদা, সেই সম্পর্কে তাদের কিন্তু একটা ধারণা নেই বা ল্যাক রয়েছে। অপশন নাম্বার 3, দে ডু নট হ্যাভ দ্য অ্যাবিলিটি টু লার্ন ইংলিশ, তাদের ইংরেজি শেখার কোনো ক্ষমতাই নেই। অপশন নাম্বার 4, দে আর স্লো লার্নার্স। দেখো যেটা তোমাদেরকে ট্রিক শিখিয়ে দিলাম, যে লাইনটা সব থেকে বড় সেটা আনসার করে দেবে না পারলে। দেখো এখানে 3টে লাইন আছে, 1, 2, 3টে, সঠিক আনসার অপশন নাম্বার 2। যদি না বুঝতে পারো তাহলে যেটার অপশানটা বড় সেটা আনসার করে দেবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো। ওকে, দেখো এখানে দুটো সেন্টেন্স দিয়েছে, এই সেন্টেন্স দুটো পড়ে আমাকে আনসার করতে হবে। প্রথম সেন্টেন্সে কি বলা হয়েছে? দ্য লিজার্ড এট দ্য ফ্লাই। একটা লিজার্ড ছিল, লিজার্ড মানে তোমরা বলো তো যে ঘরে যে আমাদের টিকটিকি থাকে না, সেই টিকটিকি, সেই টিকটিকি কী করেছে? একটা মাছিকে খেয়ে নিয়েছে। আবার 2 নম্বরে যে সেন্টেন্সটা আছে সেখানে বলছে দ্য ফ্লাই এট দ্য লিজার্ড, ওই যে মাছি সে টিকটিকে খেয়ে নিয়েছে। কারণ দুটো কি এক হলো? আমি তোমাকে মেরেছি, তুমি আমাকে মেরেছো, কথাটি কি এক? কখনো এক না। দেখো কি বলছে, এ টিচার ক্যান ইউজ দিস এক্সাম্পল টু এক্সপ্লেন দ্যাট। এই উদাহরণগুলো একজন শিক্ষক মহাশয় কী জন্য ব্যবহার করবেন? অপশন নাম্বার এ, দেয়ার ইজ নো ডিফারেন্স ইন দ্য টু সেন্টেন্স বিকজ বোথ হ্যাভ দ্য সেম ওয়ার্ডস। এই দুটো সেন্টেন্সের কোনো অর্থগত মিনিং বা কোনো আলাদা পার্থক্য নেই, কারণ এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু একই ওয়ার্ড ব্যবহার করা হয়েছে। অপশন নাম্বার 2, হোয়েন সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট চেঞ্জ পজিশন দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স চেঞ্জ। যখন সাবজেক্ট এবং অবজেক্টকে আমরা চেঞ্জ করে দেবো তার অর্থটা চেঞ্জ হয়ে যাবে। অপশন নাম্বার 3, দে আর এক্সাম্পল অফ দ্য রিপোর্টেড স্পিচ। এগুলো রিপোর্টেড স্পিচের একটি উদাহরণ বা ন্যারেশন চেঞ্জের একটা উদাহরণ। অপশন নাম্বার 4, দে আর এ কালেকশন অফ ওয়ার্ডস। এগুলো হচ্ছে কিছু শব্দের কালেকশন। তাহলে কী হবে অ্যান্সার?
একদম সঠিক, অপশন নাম্বার 2। যখন আমরা সাবজেক্ট এবং অবজেক্টকে চেঞ্জ করব তখন তার অর্থ কিন্তু পরিবর্তন হয়ে যাবে। বোঝা গেল? চলো নেক্সট 113 নম্বর। 113 নম্বর কোশ্চেন বলছে, মেরি এ ইয়ং টিচার বিলিভ ইন পার্সোনালাইজ লার্নিং বিকজ দ্য থিঙ্কিং দ্যাট। মেরি মানে হচ্ছে একজন টিচার, সে বিশ্বাস করে যে ব্যক্তিগত শিক্ষা, মানে ব্যক্তিগত পার্থক্য পড়িয়েছিলাম না তোমাদের, সে ব্যক্তিগত পার্থক্যের যে শিক্ষা কেন তিনি কিসের উপর ভিত্তি করে? অপশন এ বলছে এভরি পার্সন মাস্ট বি এক্সপোজ টু লার্নিং। প্রত্যেকটা শিক্ষার্থী, এভরি লার্নার মানে বা এভরি পার্সন মানে প্রত্যেকটা ব্যক্তির, প্রত্যেকটা শিক্ষার্থীর মাস্ট বি এক্সপোজ, তাদেরকে অবশ্যই এক্সপোজ করতে হবে, তাদেরকে প্রকাশ করতে দিতে হবে টু লার্নিং, তাদেরকে শেখার জন্য। প্রত্যেকটা শিক্ষার্থীকে শেখার একটি সুযোগ করে দিতে হবে। অপশন নাম্বার 2, এভরি লার্নার্স ইজ ইউনিক অ্যান্ড নিডস টু বি গিভেন চান্স টু ডেভেলপ টু দ্য বেস্ট অফ দেয়ার অ্যাবিলিটি। প্রত্যেকটা শিক্ষার্থী আলাদা আলাদা, কারণ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স মানে কি? ইন্ডিভিজুয়াল ডিফারেন্স মানে প্রত্যেকটা শিক্ষার্থী তাদের ক্ষমতার দিক থেকে আলাদা, তাই প্রত্যেককে কিন্তু আলাদা আলাদা অপরচুনিটি দিতে হবে, আলাদা করে সুযোগ দিতে হবে, যাতে তারা তাদের নিজের অ্যাবিলিটি অনুযায়ী যে কোনো জিনিস শিখতে পারে। অপশন নাম্বার 3, ওয়াল লার্নার্স মাস্ট লার্ন ওয়ান দেয়ার ওন। প্রত্যেকটা শিক্ষার্থী তাদের নিজের ক্ষমতা বলে শিখবে। অপশন নাম্বার 4, চিলড্রেন মাস্ট এনজয় দেয়ার লার্নিং। তাহলে শিশুরা বা শিক্ষার্থীরা তাদের শিক্ষণকে উপভোগ করবে। একই ফর্মুলা ইউজ করে ফেলো, যে লাইনটা সব থেকে বড়ো সেটাই আনসার। অপশন নাম্বার 2 না বুঝতে পারলে, তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি? অপশন নাম্বার 2। ওকে, চলো নেক্সট দেখো। নেক্সট কোশ্চেন 114 নাম্বার, গ্রামার শুড বি টট বাই। তুমি শিক্ষার্থীদেরকে গ্রামার কিভাবে শেখাবে? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আস্কিং স্টুডেন্ট টু লার্ন রুলস। তুমি শিক্ষার্থীদেরকে তাদের গ্রামার যে রুলসগুলো রয়েছে সেগুলো শিখিয়ে। অপশন নাম্বার 2, মেকিং লার্নার্স টু রাইট রিটেন অ্যাসাইনমেন্ট। তো তুমি তাদেরকে বিভিন্ন অ্যাসাইনমেন্ট লিখতে দিয়ে। অপশন নাম্বার 3, গিভিং ক্লিয়ার এক্সপ্লেনেশন। তো তুমি গ্রামারের যে এক্সপ্লেনেশন রয়েছে বা ব্যাখ্যা রয়েছে সেটি দিয়ে। অপশন নাম্বার 4, ইনেবলিং প্র্যাকটিস ইন কনটেক্সট। তুমি কনটেক্সের ওপরে তাদেরকে ফোকাস করে, কনটেক্সট মানে যে বিষয়টা পড়াচ্ছ বিষয়বস্তুর ওপরে ফোকাস করে তুমি তাকে গ্রামার শেখাবে। তাহলে গ্রামার সবসময় কিন্তু কনটেক্সটের ওপর ভিত্তি করে শেখাতে হয়। অপশন নাম্বার 4। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে, এ চাইল্ড স্টাডিং ইন ক্লাস 3 সে। একটা শিশু যে ক্লাস 3-তে পড়ে সে বলেছে, আই ড্র্যাঙ্ক দ্য ওয়াটার। আমি জল পান করেছি। ইট ইন্ডিকেট দ্যাট। এটির মাধ্যমে সে কি বলবে? হ্যাজ নট লার্ন গ্রামার রুলস প্রপারলি। এখানে শিক্ষার্থী ভালোভাবে গ্রামার রুলস জানে না। এখানে গ্রামারের রুলস তো ঠিকই আছে, আই ড্র্যাঙ্ক ফার্স্ট টেন্সে লিখেছে দ্য ওয়াটার, আমি জল খেয়েছি, মানে কি আমি খেয়েছিলাম। তো এটা অবশ্যই ঠিক আছে, সে গ্রামার রুলস অবশ্যই জানে। অপশন নাম্বার 2, শুড মেমোরাইজ দ্য কারেক্ট সেন্টেন্স। সে এই শব্দটি সে মুখস্থ করেছে। অপশন নাম্বার 3, হ্যাজ ওভার জেনারেলাইজ দ্য রুল ফর মেকিং ফার্স্ট টেন্স ভার্ব শোয়িং দ্যাট লার্নার্স ইজ টেকিং প্লেস, মানে টেকিং প্লেস। অপশন নাম্বার 4, ইজ কেয়ারলেস অ্যান্ড নিডস টু বি টোল্ড দ্যাট সি শুড বি কনসিয়াস অফ দ্য ইচ ইরর। সে একটা কেয়ারলেস, সে ভালো করে পড়াশোনায় মনোযোগ দেয় না, তাকে মনোযোগ দিতে হবে, এটা তিনি বলবেন। তাহলে এখানে সঠিক আনসার কী হবে? একই ফর্মুলা, যে লাইনটা সব থেকে বড়ো সেটাই আনসার করে ফেলো। অপশন নাম্বার 3। তাহলে সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার 3। অপশন নাম্বার 3-তে কী বলছে? সেই শিক্ষার্থী ভালো করে, ওভার জেনারেলাইজ মানে কি, সে ভালো করে জানে কিভাবে একটা সেন্টেন্সকে পাস্ট টেন্সে লিখতে হয়, যার ফলে আমি বুঝতে পারলাম যে তার যে লার্নিং সেটা কিন্তু হয়েছে। বোঝা গেল? অপশন নাম্বার 3। চলো 116 নম্বর কোশ্চেন। 116 নম্বর কোশ্চেনে কী বলছে দেখো, চিলড্রেন হু আর ডিফারেন্টলি অ্যাবেল জয়েন এ নিউ স্কুল। মানে ভালো করে বোঝো, চিলড্রেন হু আর ডিফারেন্টলি অ্যাবেল। তো কিছু কিছু বিশেষ চাহিদা সম্পন্ন শিশু রয়েছে যারা স্কুলে জয়েন করেছে। দ্য টিচার গিভ ডিফারেন্ট রিয়াকশান। তো প্রত্যেকটা শিক্ষার্থী যারা রয়েছেন তাদের বিভিন্ন ধরনের রিয়াকশান দেখা গেছে। হুইচ ওয়ান রিফ্লেক্ট দ্য কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন। তো নিচের কোনটি ইনক্লুসিভ এডুকেশনের সঙ্গে সম্পর্কিত? অপশন এ, ওহ হাউ ক্যান আই টিচ চিলড্রেন হু ক্যান নট ইভেন রিড। আমি এদেরকে কীভাবে শিক্ষা দেবো যারা কখনো পড়াশোনা করেনি? এটাকে ইনক্লুসিভ এডুকেশনে বলা হয়েছে? কখনোই না। অপশান নাম্বার 2, আই অ্যাম ওরিড। আমি বিরক্ত হয়ে গেছি, অবাক হয়ে গেছি। ইনক্লুসিভ এডুকেশনে কখনোই শিক্ষক মহাশয় বিরক্ত হবেন না, তাহলে এটা ভুল হয়ে গেল। আই অ্যাম ওরিড দ্যাট মাই ক্লাস মে নট অ্যাকসেপ্ট দিস চিলড্রেন। আমি এখানে হতভম্ব হয়ে গেছি, বিরক্ত হয়ে গেছি যে আমি আমার ক্লাসরুমে এই ধরনের শিক্ষার্থীদেরকে নেবই না। অ্যান্ড সাম অফ দ্য মিসবিহেভিয়ার্স চিলড্রেন মে ইভেন হার্ম দ্য পোর কাইন্ডস। কিছু কিছু শিক্ষার্থী রয়েছে যারা কিন্তু অন্যান্য শিক্ষার্থীদেরকে হার্ম করবে, আঘাত দেবে, এটা কখনোই না। অপশান নাম্বার 3, গড
গুড মানে দেখো ইনক্লুসিভ এডুকেশন মানে সেটাকে তোমাকে আনন্দ সহকারে স্বাচ্ছন্দ্যে নিতে হবে। গুড, ইট উইল প্রোভাইড এ গুড অপরচুনিটি। বাহ, খুব দারুণ তো, এটা আমাকে আরও বেশি শিখতে বা অপরচুনিটি দিল, আমাকে সুযোগ করে দিল। দ্য চিলড্রেন টু লার্ন হেল্প টু ইচ আদার অ্যান্ড সাপোর্টিভ, যাতে আমি শিক্ষার্থীদেরকে ভালো করে শেখাতে পারি, তাদের মধ্যে সহযোগিতার মনোভাব তৈরি করতে পারি। অপশন নাম্বার 4, সাচ চিলড্রেন শুড গো টু দ্য স্পেশাল স্কুল, দেয়ার দে উইল লার্ন বেটার। এই ধরনের শিক্ষার্থীদেরকে স্পেশাল স্কুলে পাঠিয়ে দেওয়া উচিত, যেখানে তারা ভালো শিখতে পারবে। এটা নেগেটিভ জিনিস, তাহলে সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার 3। তাহলে তুমি সেই জিনিসটাকে ভালোভাবে গ্রহণ করবে, অপশন নাম্বার 3। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে লিনা ইউজ বিগ রিডিং বুকস ইন হার ল্যাঙ্গুয়েজ ক্লাস। লিনা মানে একটা মেয়ে, সে তার ক্লাসরুমে সে একটা অনেক বড় একটা মোটা বই সে ব্যবহার করে। এর মাধ্যমে তুমি কি বলতে চাইছো? অ্যালাউ স্টুডেন্ট টু রিড অ্যাট হোম, তুমি প্রত্যেকটা শিক্ষার্থীকে অ্যালাউ করবে বাড়িতে এটি পড়ার জন্য। অপশন নাম্বার 2, ইনসিওর বুকস ক্যারি এ লট অফ ইনফরমেশন, তুমি নিশ্চিত যে ওই বইটিতে প্রচুর ইনফরমেশন আছে। অপশন নাম্বার 3, ইউজ দিস ইলাস্ট্রেট কালারফুল বুকস ফর রিডিং টুগেদার, এই বইটি অনেক বেশি কালারফুল রয়েছে এবং অনেক উদাহরণ রয়েছে যেটি তাদেরকে একসঙ্গে পড়তে সহযোগিতা করবে। অপশান নাম্বার 4, ইউজ দেম ফর এ বিগ স্টুডেন্ট অফ ডিফারেন্ট ইউজেস, তাহলে ইউজ দেম ওইগুলোকে তারা ব্যবহার করবে ফর বিগ স্টুডেন্ট, অনেক বেশি ছাত্রছাত্রী হলে ওইটাকে ব্যবহার করা যাবে ডিফারেন্ট এজ, বিভিন্ন এজে। তাহলে এখানে আমাদের সঠিক আনসার একই প্রসেস, যেটার অপশান বড়ো সেটা আনসার অপশান নাম্বার 3। তাহলে তুমি শিক্ষার্থীদেরকে কেন এটি বলবে? কারণ ওই বইটিতে অনেক বেশি কালারফুল ইমেজ থাকবে, যেটি শিক্ষার্থীদেরকে আরও বেশি পড়ার প্রতি আগ্রহী করে তুলবে। ওকে, অপশান নাম্বার 3। চলো নেক্সট কোশ্চেন দেখো, 118 নম্বর, এ টিচার ক্যান ক্যাটার টু দ্য লার্নিং স্টাইল অফ ওয়াল দ্য চিলড্রেন বাই। তো এ টিচার ক্যান ক্যাটার, একজন শিক্ষক মহাশয় কীভাবে তৈরি করবেন দ্য লার্নিং স্টাইল। লার্নিং স্টাইল মানে শিখন ক্ষমতা বা শিখন দক্ষতা তিনি কীভাবে তৈরি করবেন। অপশান এ বলছে টিচিং এভরি লেসন থ্রোলি অ্যান্ড রিভিশন দ্য লেসন, তুমি প্রত্যেকটা চ্যাপ্টারকে ভালোভাবে পড়াবে এবং রিভিশন করাবে। অপশান নাম্বার 2, টেস্টিং দ্য চিলড্রেন ফ্রিকুয়েন্টলি, তুমি শিক্ষার্থীদের বারবার পরীক্ষা নেবে। অপশান নাম্বার 3, অ্যাডভাইজিং দ্য চিলড্রেন টু জয়েন ড্রয়িং, ড্যান্স অ্যান্ড মিউজিক ক্লাস, তুমি শিক্ষার্থীদেরকে বিভিন্ন ড্রয়িংয়ের ক্লাসে, ড্যান্সের ক্লাসে, মিউজিক ক্লাসে জয়েন করাবে। অপশান নাম্বার 4, এমপ্লয়িং এ ভ্যারাইটি অফ টিচিং মেথড, তুমি শিক্ষার্থীদেরকে শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন ধরনের মেথডকে ব্যবহার করবে। এমপ্লয় করা, এমপ্লয় মানে অন্তর্ভুক্ত করা, নিয়োগ করা। এমপ্লয়িং এ ভ্যারাইটি অফ টিচিং মেথডস অ্যান্ড মোডস অফ অ্যাসেসমেন্ট হুইচ কেটার টু ডাইভার্সিটি অ্যামং দ্য লার্নার, এবং তুমি শিক্ষার্থীদের মধ্যে এমন কিছু অ্যাসাইনমেন্ট করবে, মূল্যায়ন করবে, যেগুলি শিক্ষার্থীদের মধ্যে একটা ডাইভার্সিটি তৈরি করবে, বৈচিত্র্য তৈরি করবে। তাহলে সঠিক আনসার কী হবে? একদম সঠিক, অপশান নাম্বার 4, অর্থাৎ যে অপশানগুলো বড়ো সেটাই আনসার, অপশান নাম্বার 4। চলো 119 নাম্বার, দ্য রাইট অফ চিলড্রেন টু দ্য ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009 স্টিপুলেট দ্যাট লার্নিং শুড বি। এখানে রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 স্টুডেন্ট সম্পর্কে কী বলা হয়েছে? রেস্ট্রিক্টেড টু স্কলাস্টিক সাবজেক্ট, তুমি শিক্ষার্থীদেরকে কখনো স্কলাস্টিক সাবজেক্টকে শেখাবে না, রেস্ট্রিক্ট করবে, বাধা দেবে। এখানে স্কলাস্টিক মানে মানে কি? মানে হচ্ছে সাহায্যকারী, অর্থাৎ আমাদের পুঁথিগত জ্ঞানকে যেগুলো সাহায্য করে ওইগুলো মানে কারিকুলামের মতন, বোঝা গেল? কারিকুলামের মতন, নাচ গান খেলাধুলা, এগুলো তুমি কখনোই বাধা দেবে না। অপশান নাম্বার 2, কেয়ারফুলি মনিটরড বাই ফ্রিকুয়েন্ট টেস্টিং, তুমি শিক্ষার্থীদেরকে মনিটর করবে বারবার পরীক্ষা নিয়ে। অপশান নাম্বার 3, থ্রো অ্যাক্টিভিটি ইন এ চাইল্ড ফ্রেন্ডলি ম্যানার, তুমি তাদেরকে বিভিন্ন কার্যকলাপ দেবে চাইল্ড ফ্রেন্ডলি, অর্থাৎ শিশুদের যাতে উপযোগী হয় সেরকম একটা পরিবেশে। অপশান নাম্বার 4, সাপোর্টেড বাই এক্সট্রা কোচিং, তুমি তাদেরকে এক্সট্রা কোচিং দেবে। কী হবে অ্যান্সার? অপশান নাম্বার 3, দ্য চাইল্ড ফ্রেন্ডলি ম্যানার। ওকে, চলো লাস্ট কোশ্চেন, আনসার করো প্রত্যেকে, তাহলেই তোমাদের কোর্স কমপ্লিট। আনসার করো, প্রত্যেকে আনসার করো। দেখো 120 নাম্বার, অ্যাজ এ পার্ট অফ ক্লাস প্রজেক্ট, তোমার ক্লাসে একটা প্রজেক্ট হয়েছে, বোঝো ভালো করে। এ টিচার প্ল্যান, একজন শিক্ষক পরিকল্পনা করেছে এ স্যালাড ফ্রুট সেলিব্রেশন, একটা স্যালাড ফ্রুটের সেলিব্রেশন করবে। ইন হুইচ ওয়াল লার্নার্স নিড টু পার্টিসিপেট, যেখানে প্রত্যেকটা শিক্ষার্থীর অংশগ্রহণ করা খুবই দরকার। দ্য বয়েজ প্রোটেস্ট, শিক্ষার্থীরা প্রোটেস্ট করলো, শিক্ষার্থীরা বলল যে অ্যাজ দে ফেল দ্যাট বয়েজ ডু নট কুক, যেহেতু ছেলেরা রান্না করতে পারে না তাই ছেলেরা এই প্রোগ্রামে অংশগ্রহণ করবে না, অর্থাৎ ছেলেরা বাধা দিল। দ্য টিচার শুড, তখন শিক্ষকের কী করা উচিত? অপশন এ, ইগনোর সাচ প্রোটেস্ট, তুমি একজন শিক্ষক হিসাবে সেটাকে ইগনোর করবে, কখনোই কোনো জিনিস তুমি ইগনোর করবে না। অপশান নাম্বার এ ভুল।
অপশন নাম্বার 2, কমপ্লেন টু দ্য হেডমাস্টার। তুমি কেন কমপ্লেন করবে হেডমাস্টারকে? কারণ তুমি একজন টিচার, তোমাকে সেটাকে হ্যান্ডেল করতে হবে, হেডমাস্টারকে কখনোই কমপ্লেন করবে না। অপশন নাম্বার 3, মেক অ্যান অ্যাটেম্প টু কনসাল্ট দ্য বয়েজ অ্যান্ড ইমপ্রেসিং আপন দেম দ্যাট জেন্ডার স্টিরিওটাইপিং ইজ নট হেলদি। তুমি প্রত্যেকটা শিক্ষার্থীকে কাউন্সিলিং করবে, কনসাল্ট মানে তাদেরকে উপদেশ দেবে, অ্যাডভাইস দেবে এবং সেই সম্পর্কে বলবে, এবং জেন্ডার স্টিরিওটাইপ যে তাদের জন্য খুব একটা ভালো জিনিস না সেটা বোঝাবে। জেন্ডার স্টিরিওটাইপ মানে কি? যে কাজের ভিত্তিতে ছেলে মেয়েকে আলাদা করা, দায়িত্বের ভিত্তিতে। অপশন নাম্বার 4, রেসপেক্ট দ্য সেন্টিমেন্ট অফ দ্য বয়। তুমি শিক্ষার্থীদের যে মতামত সেটাকে সাপোর্ট করবে, কখনোই কি করা উচিত? কখনোই না। অ্যান্ড অ্যালাউ দেম ডু নট পার্টিসিপেট ইন দ্য ক্লাস প্রজেক্ট। এবং তাদেরকে অনুমতি দেবে, ঠিক আছে তোমরা এখানে অংশগ্রহণ করার তোমাদের দরকার নেই। এটা কি তাই করবে? না। অপশন নাম্বার 3, তাহলে অপশন নাম্বার 3 হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। ওকে, তো টোটাল 2011 সালের যে ফেব্রুয়ারি মাস, সম্ভবত ফেব্রুয়ারি 2011 সালে যে পরীক্ষাটা হয়েছিল সেখানকার প্রশ্নগুলো তোমাদেরকে আলোচনা করে দিলাম। ফেব্রুয়ারি 2011তে আর একটা ইংলিশের কোশ্চেন আছে, কারণ ইংলিশ 1, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 প্রত্যেকটা ইয়ারে কিন্তু দুটো করে ইংলিশের পেপার আছে। আমি দুটো করেই করিয়ে দেবো সব তোমাদের, যাতে কোনো কোশ্চেন পরীক্ষা বাদ না যায়, ঠিক আছে? আর অনেকে আমাকে বলছো ইংলিশের ম্যারাথন ক্লাস করতে। দেখো, ইংলিশের ম্যারাথন ক্লাস হয় না, কারণ দেখো আমি এই 15টা প্রশ্ন বোঝাতে গিয়ে আমার 26 মিনিট লেগেছে। যদি ম্যারাথন ক্লাসে 50টা কোশ্চেন বোঝাতে যাই 2-3 ঘন্টার ক্লাস হয়ে যাবে, সেটা কিন্তু ভালো হবে না। আমারও বলতে অনেক কষ্ট হবে, তোমাদের শুনতেও কষ্ট হবে। তো ইংলিশের ক্লাসগুলো তোমরা ছোটো ছোটো ক্লাসে করো, বুঝতে পারবে। আর বাকি ক্লাসগুলো ম্যারাথনের সাহায্যে দিচ্ছি, তো ক্লাসগুলো রেগুলার করো। আমি একটা প্লেলিস্ট বানিয়ে দেবো, প্রত্যেকটা ইয়ারের সিটেটের কোশ্চেনগুলো আবার রিভিশন করবে, কারণ সিটেটের কোশ্চেনগুলো থেকেই কিন্তু পরীক্ষা প্রশ্ন আসবে। কনসেপ্টটা এক, হয়তো প্রশ্নটা চেঞ্জ হবে, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার থাকলে সেম কোশ্চেন তোমরা পরীক্ষা কমন পাবে। ওকে, ভালো থেকো, সুস্থ থাকো, আর নতুন যারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ। রয়েছে আর কয়েকটা দিন মাত্র সময়, এই সময়টাকে তোমাদেরকে ভালোভাবে কাজে লাগাতে হবে। তার জন্য চাই তোমাদের রেগুলার মক টেস্ট, আর চাই তোমাদের থিওরি ক্লাসগুলো রিভিশন। শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করলে হবে না, সঙ্গে দিতে হবে তোমাদেরকে মক টেস্ট এবং রিভিশন। তো রিভিশন করার জন্য তোমাদের প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা সিলেবাসের প্রত্যেকটা টপিককে জাস্ট চোখ বুলিয়ে পড়ার জন্য তোমরা কিন্তু আমাদের লাস্ট মিনিট সাজেশনগুলো বাই করতে পারো। এখানে প্রত্যেকটা সাবজেক্ট একদম টপিক ওয়াইজ কিন্তু নোটস রাখা আছে, যেগুলো পড়লে কিন্তু তোমাদের এই অল্প কয়েকদিনের মধ্যে পুরো সিলেবাসটা তোমরা কভার করতে পারবে। প্রত্যেকটা সাবজেক্ট, গ্রামার, বাংলা, ব্যাকরণ থেকে যে যে টপিকগুলো ইম্পর্টেন্ট সমস্ত কিছু এখানে কভার করা আছে। অব্যয়, ক্রিয়ার ভাগ, বাক্য পরিবর্তন, ধ্বনি, যেগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট প্রত্যেকটা জিনিস রয়েছে। এছাড়াও তোমরা যদি চলে আসো বাংলা পেডাগোজিতে, প্রত্যেকটা জিনিস এখানে কিন্তু আমি ইনক্লুড করে দিয়েছি। দেখতে পাচ্ছ প্রত্যেকটা জিনিস এখানে রয়েছে, প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা সাজানো আছে। পিডিএফগুলো জাস্ট ওপেন করলে তোমরা প্রত্যেকটা জিনিস কিন্তু এখান থেকে পেয়ে যাবে, যেগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই হেল্পফুল তোমাদের। জাস্ট পিডিএফগুলো ওপেন করলে তোমরা দেখতে পাবে একদম কালার করে সুন্দর করে রাখা আছে, যেগুলি পরীক্ষাতে খুবই আসে। সিটেটে এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, প্রত্যেকটা জিনিস হাইলাইট করা আছে। যেগুলো সিটেটের প্রশ্ন সেগুলোকে প্রত্যেকটা জিনিস হাইলাইট করে রাখা আছে, যেগুলো তোমরা কিন্তু অল্প সময়ের মধ্যে রিভিশন করে যেতে পারবে পরীক্ষার আগে। প্রত্যেকটা জিনিস তোমরা এই নোটসের মাধ্যমে পেয়ে যাবে। সঙ্গে থাকবে প্রচুর পরিমাণে আমাদের এমসিকিউ এর ম্যারাথনের কোশ্চেন। আর তোমরা যদি সাইকোলজি চ্যাপ্টারগুলো দেখতে চাও তাহলে এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা চ্যাপ্টার সাইকোলজি রাখা আছে। যদি তোমাদেরকে প্রেরণা চ্যাপ্টারটা দেখিয়ে দিই তাহলে তোমরা দেখতে পাবে। দেখতে পাচ্ছ প্রত্যেকটা জিনিস এখানে লেখা আছে, যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আছে। এই জায়গাগুলো থেকে গত বছর কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসেছিল। সমস্ত জায়গাগুলোকে কিন্তু আমরা কভার করেছি একদম সিটেটের উপর ভিত্তি করে, যেগুলো পড়লে কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু হুবহু কমন আসবে। কিন্তু কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কখনোই কিন্তু তোমরা এমসিকিউ প্র্যাকটিস করে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে না। প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে সুন্দর করে রাখা আছে। তো তোমরা যারা আমাদের নোটসগুলোকে পারচেস করতে চাইছো, এখন অফার চলছে, শুধুমাত্র 50 টাকা পেমেন্ট করতে হবে। শুধুমাত্র 50 টাকা পেমেন্ট করলে তোমরা প্রত্যেকটা সাবজেক্ট, 5টা সাবজেক্টের থিওরি, কন্টেন্ট এবং এমসিকিউ তোমরা পেয়ে যাবে। শুধুমাত্র 50 টাকা পেমেন্ট করলেই তোমরা প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু নোটস পেয়ে যাবে। আর আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, সঙ্গে তোমাদেরকে দিতে হবে রেগুলার মক টেস্ট। তো মক টেস্টও তোমরা আমাদের সঙ্গে দিতে পারো। আমাদের প্রতিদিন 150 নম্বরে মক টেস্টের আয়োজন করা হয়েছে। শুধুমাত্র 50 টাকা পেমেন্ট করলে তোমরা এক্সাম পর্যন্ত কিন্তু রেগুলার মক টেস্ট দিতে পারবে। আর এক্সামের পরে কিন্তু তোমাদের মেরিট লিস্টের ব্যবস্থা করা হয়েছে, যেখানে তোমাদের স্কোর তোমরা জানতে পারবে, তোমাদের লেভেল তোমরা জানতে পারবে। তো তোমরা দেখতে পাচ্ছ রেগুলার যে আমরা মক টেস্টগুলো নিয়ে থাকি, সেগুলোর জন্য কিন্তু রেগুলার কিন্তু মক টেস্ট নেওয়া হয়। এখানে কয়েকশো ছেলে মেয়ে কিন্তু রেগুলার মক টেস্ট দিচ্ছে, তাদের স্কোর তোমরা দেখতে পাচ্ছ, তাদের লেভেলটা কোথায়। তো তুমি তোমার লেভেলটা অবশ্যই পরীক্ষার আগে যাচাই করে নাও। আর রেগুলার কিন্তু মক টেস্ট দিতে হবে, না হলে কিন্তু পরীক্ষায় তুমি পিছিয়ে পড়বে। তো তোমরা যারা মক টেস্ট দিতে চাইছো বা আমাদের লাস্ট মিনিট সাজেশনগুলো পারচেস করতে চাইছো, অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে কন্ট্যাক্ট করো। থ্যাংক ইউ।